কেন্দ্র সরকার ডাইরেক্ট এডিসিকে টাকা দেবে। আমি প্রথম ভাষণে এই কথাটা বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ঠকানো হচ্ছে। আজকে জনজাতিরা তাদের অধিকার দাবি করছে, সেটা নিয়ে টিটকারি করা হয়, হাসি ঠাট্টা করা হয়। সেটা শুনতে খুব খারাপ লাগে। আমি আমার অধিকার চাইছি একটা গণতান্ত্রিক দেশে, সে অধিকারকে নিয়ে অনেকে ঠাট্টা করে সেটা নিয়ে টিটকারি করে। আমাদেরকে প্রশ্ন করে আপনি কি ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করেন? আমি সমর্থন করি, কেন করব না? সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করতে পারি। সারা ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, আপনারা দেখেছেন। বড়োল্যান্ড দাবি করেছিল তারা, কার্বি আংলং, নর্থ কাছাড়। আমি তখন চাকুরিতে ছিলাম, যে যে ঘটনা আমরা দেখেছি, আমি বড়োল্যান্ডে ডিউটি করেছি। কি লেখা ছিল সেখানে? আমরা ভয় পেতাম সেখানে, ব্যাক টু আর্মি, উই আর নট ইন্ডিয়ান, কালো কালি দিয়ে লেখা থাকতো ওইখানে। সেইখানে আমরা ডিউটি করেছি। সেই বড়োল্যান্ড তারা পাওয়ার পরে আমি 1997-এ 20 দিনের জন্য আমি বড়োল্যান্ডে বেড়াতে গেছিলাম। চাকরিতে থাকাকালীন আপনাদের মতো কিছু সিভিলিয়ানের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তাদের ডাকে আমি 1997 সালে বড়োল্যান্ডে বেড়াতে গেছিলাম। আজকে আপনারা কখনো শুনেন বড়োল্যান্ডে কোনো গন্ডগোল হয়েছে? সব থেকে বেশি যেখানে গন্ডগোল হতো আপনারা শুনতেই পারবেন না। আজকে বড়োল্যান্ডের পত্র পত্রিকায় আমরা একটা শব্দ পাই না, এত শান্তিতে আছে সেই জায়গাটা। কার্বি আংলং কত গন্ডগোল হয়েছে, কোনো গন্ডগোল নেই এখন, তারা শান্তিতে আছে। কেননা তাদেরকে কেন্দ্র থেকে ডাইরেক্ট টাকা দেওয়া হয়। কিন্তু আমার ত্রিপুরার ক্ষেত্রে কেন এই বিড়ম্বনা, এই বঞ্চনা, আমিও বুঝতে পারি না এখনো। তো আজকে মহারাজ সবাইকে নিয়ে আমরা 42 জন প্রার্থী আমাদের দিয়েছেন। সেখানে আমাদের 2 জন মণিপুরীও ছিল, 2 জন মুসলমানও ছিল এবং বাকিরা বাঙালি ছিল। আমাকে যখন অনেকে প্রশ্ন করে, আমি বললাম যদি উনি শুধু ত্রিপ্রাসাদের জন্য ফাইট করতেন তাহলে কেন আমাদেরকে প্রার্থী করলেন নিয়ে গিয়ে? উনি ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট চাইছেন। আজকে যারা ত্রিপুরা রাজ্যে এসছে বা আছে, বেশিরভাগ লোক বাইরে থেকেই এসছিল, কিন্তু ত্রিপুরার মহারাজ কাউকে ফিরান নাই, তাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং এই ত্রিপুরা রাজ্যে বসবাস করার জন্য সুযোগ দিয়েছে। আজকে যে জিনিসগুলো বলতে খারাপ লাগে, অনেকে খারাপ মনে করবে। ত্রিপুরা রাজ্যে কেন আমাদের ত্রিপ্রাসার কোনো মুখ্যমন্ত্রী হয় না? একজন হয়েছিল, দশরথ দেব হয়েছিলেন, তখন বিমল সিনহাও মন্ত্রী হয়েছিল। দশরথ দেব হওয়ার আগে বিমল সিনহা মন্ত্রী হইতে পারেননি, ওনাকে স্পিকার, ডেপুটি স্পিকার বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু যেদিন দশরথ দেব যেদিন মুখ্যমন্ত্রী হলেন, বিমল সিনহাকেও মন্ত্রী করলেন। তো ত্রিপুরা রাজ্যে যে সবাইকে নিয়ে যে আমাদের মহারাজের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আমরা যারা টিসিএফ করতে একটু সমস্যায় পড়তে হচ্ছে। কেননা প্রশ্নগুলা বলতে ভালো লাগে না, এমন এমন প্রশ্ন করে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝতে পারছে না। এটা সৃষ্টি করা হয়েছে। এবং গত বিধানসভা নির্বাচনের একটা আমার যেটা মত, আমরা কেন কম ভোট পেয়েছিলাম যারা বাকিরা যারা ভোটে দাঁড়িয়েছে। মানুষের মনে একটা ধারণা ছিল যে ত্রিপুরা ইলেকশনের পরে বোধহয় বিজেপির সঙ্গে চলে যাবে, সেই রকম একটা ধারণা যারা ভারতীয় জনতা পার্টির লোকেরা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো সেই ধারণাটা আর এখন মানুষের মনে নেই। তো সেইটাকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের যে টিসিএফ, যেটা আমাদের একটা শাখা সংগঠন তৈরি করা হয়েছে, সেই টিসিএফের মাধ্যমেও আমরা যেখানে জনজাতি ছাড়াও যারা অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী আছে
তারা ভয় পাচ্ছে, সমর্থন কিন্তু তাদের আছে, ভয় পাচ্ছে। কেননা আজকে যে রাজনীতি চলছে ত্রিপুরা রাজ্যে, আপনারাও জানেন, আমিও জানি, রাজনীতি যে কোনো দল যে ব্যক্তি ইচ্ছা মতো করতে পারে, কিন্তু আজকের দিনে ত্রিপুরা রাজ্যে সবাই আপনারা জানেন এমন একটা রাজনীতি শুরু হয়েছে, একে অপরকে দেখতেই পারে না, দেখতেই চায় না। অন্য দল করলে সেই মানুষটাকে তারা দেখতেই চায়। মানুষের উপর আক্রমণ করা হচ্ছে বিনা কারণে, বিনা কারণে মানুষের উপর আক্রমণ করা হয়। আমার বাড়িতেও ঢিল ছুঁড়েছে একদিন। আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে, এবং আমি যে সাংবাদিক সম্মেলন করার পরে আজকে পর্যন্ত না ভারতীয় জনতা পার্টি না ত্রিপুরা সরকার তার বিরুদ্ধে একটা শব্দও বলতে পারেনি। কেননা আমি যে কথাগুলো বলেছি সব কথার তথ্য আমার কাছে আছে। আজকে পর্যন্ত সরকার সেই সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে কেউ কথা বলেনি, এখন পর্যন্ত বলেনি। গত কয়েকদিন আগে আবার দেখলাম আরেকজন সাংবাদিক সম্মেলন করে সাধু সাজতে চাইছে। বিধানসভাতে প্রশ্ন করা হয়েছে, বিধানসভাতে উত্তর না দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছে উনি নির্দোষ। কিভাবে উনি নির্দোষ তার তথ্য সব আমার কাছে আছে। সেখানের এডিএম সাসপেনশন হয়েছে, যে ব্যক্তির মাধ্যমে তারা টাকা নিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে ত্রিপুরা সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে কেস করেছে। নন বেইলেবল ওয়ারেন্ট জারি হয়েছিল, তারা হাইকোর্ট থেকে বেইল নিয়েছে। আপনারা শুনে থাকবেন সৌমিত্র চাকমা ঊনকোটি জেলার এডিএম, আমার কারণেই সাসপেনশন হয়েছেন উনি। 8.5 কোটি টাকা হাফিজ করার চেষ্টা করেছিল, সেখানে সরকারেরও কিছু লোকের হাত ছিল, আমি ধরতে পেরেছিলাম। এবং আমি আমাদের এনসি দেববর্মা মহোদয় চলে গেছেন, ওনার কাছে আমি নিজে অ্যাপ্লিকেশন করেছিলাম। তনুশ্রী দেববর্মা আমাদের রেভিনিউ সেক্রেটারি, সেই তনুশ্রী দেববর্মা কারণে সেই এডিএম সাসপেনশন হয়েছে। আমরা তো রাজনীতির লোক না, আমরা কাজ করতে এসেছি, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে আমরা কাজ করব, কিন্তু অন্যায়কে কোনোদিনও মানব না। আপনারা হয়তো শুনেছেন আমাকে কেনার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমি টসে মশ হয় না। আমি কেননা আমার লাইফ আমি সেনাবাহিনীতে কাটিয়ে এসেছি। আমরা অন্যায়কে সহ্য করতে পারি না, আমরা অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেব না। আজকে আমার আনন্দ হচ্ছে এমন একটা পার্টিতে যারা দালালের টাকায় রাজনীতি করে, তারা দালালের টাকা নিয়ে তারা রাজনীতি করে। আমার পার্টি নিজস্ব টাকায় রাজনীতি করে। আমরা কি পারি না? আমরাও পারি, কিন্তু আমরা সেই রকম রাজনীতি করব না। আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক আছে। সেই রাজনীতি বেশি দিন চলে না, যেটার প্রমাণ আপনারা দেখেছেন ভারতবর্ষে কংগ্রেসের অবস্থা। তারা সেই রকম রাজনীতি করেছিল, যার কারণে আজকে তারা মুছে যাচ্ছে। এখন যারা তারাও শুরু করেছে সেই রাজনীতি, এরা আবার বেশি দিন টিকে থাকতে পারে না। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি বক্তা নয়, আমি একজন কর্মী। আজকে আপনারা হয়তো জানেন না, যখন আমি বিজেপিতে যোগদান করি 2001 সালে, 2002, 3, 4 এই ট্রাইবেল বেল্ট নর্থ ত্রিপুরা এমন কোনো ট্রাইবেল ভিলেজ নেই আমি জানি না, আমি চিনি না। কাঞ্চনপুরের আনন্দবাজার পর্যন্ত সব আমি ঘুরেছি। আমার সেই জায়গাগুলোতেই কাজ করতে ভালো লাগতো, যার কারণে আমি সেই দিকেই কাজ করতাম। তো আজকে আমাকে এই পার্টিতে স্থান দেওয়া হয়েছে। পার্টি আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি 101% আমি পালন করার চেষ্টা করব। সেটা আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা দিয়েছি। এবং টিসিএর
যেটা এখনো খুব দুর্বল সংগঠন ছিল, সেটাকে আমরা তৈরি করেছি। এই যে টিসিএফ যে সংগঠন বর্তমানে দুর্বল সংগঠন, কিন্তু এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা আমি এবং আমার সঙ্গে যারা তাদের সবাইকে নিয়ে আমি এগোবার চেষ্টা করব। এবং আমার সব